সংসার গহনে নির্ভয় নির্ভর নির্জন সজনে সঙ্গে রাহ চির সখা ছেড়ো না মোরে ছেড়ো না। আজ সেই বহু প্রতীক্ষিত দিন। আমাদের সকলের শ্রদ্ধেয় ও আদরের পাপড়িদি এবং পরম বৌদ্ধ ডক্টর কৌশিক লাহিড়ীর আন্তরিক উদ্যোগে বারুইপুরের অনতি দূরে অমর্ত্যতে আজ আয়োজন করা হয়েছে বৌদ্ধ স্মৃতি তর্পণের। যে মানুষটির সঙ্গে আমাদের প্রত্যেকের আত্মার আত্মীয়তা, পরম পূজনীয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর প্রয়াণের পর এই প্রথম বৌদ্ধজনেরা তা স্মৃতিচারণ করে একটা দিন একসঙ্গে কাটাবে। প্রাথমিক আলাপচারিতার পর্ব শেষ করে 9:30টার মধ্যেই ডাইনিং হলে শুরু হয়ে গেল ব্রেকফাস্ট। সকলে একে একে উপস্থিত, তাই ব্রেকফাস্ট পর্ব তাড়াতাড়ি শেষ করে নিয়েই ঠিক 10টা থেকেই শুরু হয়ে যাবে আমাদের আসল অনুষ্ঠান। অমর্ত্যবাসী সহ সকল বৌদ্ধজনের উপস্থিতিতে শুরু হলো অনুষ্ঠান। বৌদ্ধজন এর পক্ষ থেকে অমর্ত্যবাসী যারা আছেন এখানে এবং বৌদ্ধজনেরও যে বন্ধুরা এখানে আছেন সকলকে সুপ্রভাত জানিয়ে আমরা শুরু করছি। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য বলে দিই, আজকের অনুষ্ঠানটা আমাদের খুব প্রিয় একজন মানুষকে ঘিরে। তিনি সাহিত্যিক, শিল্পী, জীবনপ্রেমী, আরো অনেক কিছু, শ্রী বুদ্ধদেব গুহ। বুদ্ধদেব গুহ আমাদের জীবনের অনেকটা জুড়ে আছেন, আমাদের চেতনার রসায়ন কে গড়ে দিয়েছেন অনেকেরই, বহু মানুষের, বহু প্রজন্মের। 5 দশক ধরে লিখে চলেছিলেন সেই মানুষটি। 2021 সালের 29শে আগস্টের পর থেকে শারীরিকভাবে নেই, কিন্তু তিনি যে আছেন প্রতি মুহূর্তে সেটা আমরা বুঝতে পারি। এই মুহূর্তেও তার কণ্ঠস্বরই বাজছিল। আজ আমরা যেভাবে ভেবেছি অনুষ্ঠানটা, সেটা হচ্ছে আমাদের এখানে অনেকেই যারা আছেন তারা খুব স্বনামধন্য ব্যক্তি। যেমন এই মুহূর্তে যিনি সবার পেছনে বসে ভিডিও করছেন, তিনি ডক্টর অতনু কুমার রাহা, আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট, প্রধান মুখ্য বনপাল এবং আমাদের লেখকের ভীষণ কাছের মানুষ। তেমনি একজন আমার পাশে দাঁড়িয়ে আছেন যার নাম রাজস্বী। বুদ্ধদেব গুহর বই থেকে যেন উঠে আসা একটি চরিত্র, রাজস্বী ব্যানার্জি। আমরা আজকে আসতে পেরেছি এখানে যার জন্য, তার পোশাকি নাম প্রতিমা, কিন্তু আমরা তাকে পাপড়ি বৌদি বলেই চিনি। আপনাদের কাছে পাপড়ি বৌদির পরিচয় করে দেওয়ার কিছু নেই, কিন্তু আজকে আমরা এখানে আসতে পেরেছি পাপড়ি বৌদির জন্য। এবং পাপড়ি বৌদি এবং কিশোরদাও এখানে আছেন, আমরা জানি। কিশোরদা পাপড়ি বৌদির সঙ্গেও আমাদের পরিচয় বুদ্ধদেব গুহর লেখা দিয়ে, এবং জঙ্গলের জার্নালে পাতা ঠিক কোনখানটায় ছিল দুজনের নাম
ঠিক কিভাবে কের বাংলোতে পরিচয় হয়েছিল এই আশ্চর্য অলৌকিক এক দম্পতির সঙ্গে আমাদের লেখকের, আমাদের মুখস্থ সেগুলো। আর কিছু কথা না বাড়িয়ে আমরা রাজস্বীর কথায় আসব। রাজস্বী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন আলোকচিত্রী। তার অন্যান্য পরিচয়গুলো জীবনের অত্যন্ত সফল একজন মানুষ, সেই পরিচয়গুলো এখানে অপ্রাসঙ্গিক। আমরা সবাই বৌদ্ধজন। এখানে যে জন্য এসছে দুটো কারণে। একটা হচ্ছে দাদার অত্যন্ত স্নেহের পাত্র রাজস্বী, এবং দাদা নিজেকে উজাড় করে দিতে পারতেন যাদের সঙ্গে, তাদের একজন হচ্ছে রাজস্বী। বন্ধুর মতো মিশতেন, যদিও আমরা অনেক পরের জেনারেশনে আমরা তার পুত্র সম ছিলাম। রাজস্বী আমার বন্ধু, কিন্তু এত বড় মাপের একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী এবং বন্য প্রাণী নিয়ে তার কাজ, মানে বাড়িয়ে বলছি না, গত সপ্তাহে আন্টার্কটিকায় ছিল এবং সামনের সপ্তাহে হয়তো উত্তর মেরুতে যাবে, মাঝখানে হয়তো একটু ম্যাডাগাস্কার ছুঁয়ে যেতে পারে। এইরকম তার ব্যাপ্তি, মানে আমরা আমাদের আশেপাশের কোনো বাঙালির মধ্যে এরকম ব্যাপ্তি দেখিনি। দাদা সবসময় বলতেন যে তোমার সঙ্গে ওই লেন্স টেন্স বহন করার জন্য কুলির দরকার হলে আমাকে বলো। সেই রাজস্বী আমাদের পরের সময়টা ওর হাতেই আমি দিচ্ছি। ও আমার থেকে অনেক ভালো বলে, আর তার থেকেও ভালো বলে হচ্ছে ওর ছবি। দেখতে থাকুন। তো এখানে আমি আমার নিজস্ব ছবি দেখাবো, এবং সেই ছবিগুলির মধ্যে কিছু কিছু ছবি আপনার, বেশিরভাগ ছবি আপনার লালাদা যে ধরনের জায়গাতে গেছেন বা যেখানে গিয়ে তার ভালো লেগেছে, সেইখানে আমি গিয়ে কি দেখেছি সেটা দেখানোর চেষ্টা করব। চিত্র প্রদর্শনী শুরু হলো ওড়িশার শিমলিপাল অরণ্যের একটি অসাধারণ ড্রোন শট দিয়ে। এরপর একে একে ধরা দিল কখনো বারাসিঙা, কখনো দামাল দাঁতাল। কি অসাধারণ সব ছবি। ওই জলপাতটার নাম হচ্ছে বাংরিপোষি। এটার নাম হচ্ছে বাংরিপোষি। লালাদার বইয়ে আছে যে বাংরিপোষি পেরোনোর পরে একটা বড় বাঁক নিয়ে কালো রাস্তাটা উঠে গেছে বিসই ঘাটের উপরে শিমলিপালের উদ্দেশ্যে। এইটা হচ্ছে সেই টার্নিং। ওই ডান দিকে কোনায় বাংরিপোষি, এই সেই কালো রাস্তা, এই সেই টার্নিং, এবং এই উঠে গেছে, এই যে বাঁদিকে উঠছে এটা হচ্ছে বিসই ঘাট। এবং এখানে আমরা যখন আরো বয়স কম ছিল আমাদের, তখন AEI মানে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া একটা মোটরিং গাইড বের করতো। সেই মোটরিং গাইডে লেখা থাকতো বিসই ঘাট, বিওয়্যার অফ এলিফ্যান্টস আফটার সানসেট। আমি সেটা নিয়ে গিয়ে লালাদাকে দেখিয়েছিলাম, যে তখন কোনোদিন যাইনি। তখন এটা এখানে কি সত্যি হাতি বেরোয়? উনি বললেন হ্যাঁ, ওখানে করিডোর আছে, হাইওয়ের ওপর থেকে রাত্রিবেলা হাতি ক্রস করে। পরবর্তীকালে আমি সেখানে গেছি এবং ছবি তুলেছি। এই সেই বাঁক, ড্রোন শটে এই বাঁকটা নেওয়া হয়েছে। এরপরই দেখতে পেলাম আমাদের অতি পরিচিত নদী সুবর্ণরেখাকে, আর তারপরেই এলো সাতকোশিয়া মহানদীর গজ। দেখলাম এখানকার বন্যপ্রাণ বাইসন এবং হাতির কিছু অসাধারণ ছবি। এই ছবিটিতে হাতিটি জল ছিটিয়ে স্নান করছে। এখান থেকে আমরা চলে যাই আরেকটি জায়গাতে, যেখানে লালাদা গিয়েছিলেন কিন্তু ঝগড়া করে ফিরে এসেছি। সেই জায়গাটা হচ্ছে মানস অভয়ারণ্য, আসামে। খুব সুন্দর এলাকা, ভুটানের সীমান্তে, ভারতের সুন্দরতম বনগুলির মধ্যে অন্যতম হচ্ছে মানস। এবং এইখানে লালাদা গিয়েছিলেন। প্রভাত প্রতিম অফিসার ছিলেন শ্রী সঞ্জয় দেবরায়। সঞ্জয় দেবরায় সাহেব আগে উনি একবার গিয়েছিলেন, সেখানে উনি বইয়ে লিখেছেন একটা 1.5 DFO ছিল। সেই 1.5 DFOটা আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করতে লাগলো যে আমি অনেক ঝগড়াঝাটি করে তারপরে আমি আর না থেকে খানিকক্ষণ বসে চলে এলাম। বারান্দা আছে, এই বারান্দার এই যে শেষ চেয়ারটা, এই শেষ চেয়ারে আপনি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বসে থাকলে আপনার কোন রকম ক্লান্তি আসবে না, কোন রকম বিরক্তি আসবে না, বোর্ডম আসবে না। এটা এমনই একটা অলৌকিক জায়গা, এবং এখান থেকে অসাধারণ আকাশের আলো রং ইত্যাদি দেখা যায়।
এটা হচ্ছে মানস আর মেঘের সঙ্গম, ওপারে ভুটানের পাহাড়। এবং গোল্ডেন লেগুর, এক্ষুনি বলছিলাম সুচন্দ্রদিকে। এবং গোল্ডেন লেগুর, গোল্ডেন লেগুর মানুষের একটি অবিচ্ছেদ্য অংশ। মানুষের পূর্ব দিকে যেখানে লালাদা যাননি, সেখানে বেঙ্গল ফ্লোরিকান পাওয়া যায়। বেঙ্গল ফ্লোরিকান পৃথিবীর মধ্যে সবচেয়ে দুষ্প্রাপ্য পাখিগুলির মধ্যে অন্যতম। এই মানুষের অরণ্যের ভেতরে এবং ধারে লালাদা গেছেন দুবার। আমরা সেই স্মরণ করে মানুষ থেকে এবার সরে তারপরের গন্তব্যে যাব, কাজিরাঙ্গা। এই বনে লালাদা গেছে এবং এই যে ব্রহ্মপুত্রের ফ্লাড প্লেন্সে অবস্থিত এই যে জঙ্গল, এটা একটা স্বপ্নের জায়গা। এখানে এলিফ্যান্ট গ্রাস আছে, মানে হাতি হারিয়ে যায় এত উচ্চতার ঘাস আছে। এবং সেই বিরাট উচ্চতার ঘাসের বনে ওয়াইল্ড বাফেলো বিচরণ করে। সাউথ ইন্ডিয়ার টি ফরেস্টে যেরকম ডেন্স ফরেস্ট দেখতে পাই, ওটা ডেন্স কিন্তু বড় গাছ খুব বেশি নয়, খুব বেশি নেই। বড় গাছ মানে শাল গাছ বেশি নেই, বড় গাছ আছে, শাল গাছ খুব বেশি নেই এখানে। ওয়াটারফলের চারপাশে যে গর্তগুলো দেখছেন, এগুলো হচ্ছে সব অ্যানিমালের হুফ মার্ক, অ্যানিমালের পাগমার্ক, হুফ মার্ক। এই অ্যানিমালের হুফ মার্ক দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটা কত ওয়াইল্ড লাইফ রিচ। যেটা হয় সেটা হচ্ছে যে শীতকালে শেষের দিকে আস্তে আস্তে জল কাজিরাঙ্গাতে শুকিয়ে আসে। যত জল শুকিয়ে আসে তত জলটা কনসেন্ট্রেটেড হয়ে যায়, তত সেই এলাকাগুলোতে ওয়াইল্ড লাইফের ডেন্সিটিটা বাড়ে আর কি। রিফ্লেকশন অফ অ্যান এলিফ্যান্ট। কাজিরাঙ্গাতে আপনার হাজারের উপরে হাতি আছে। তো আমি হাতিটা না তুলে হাতির রিফ্লেকশনটা তুলেছি, জাস্ট আমি অ্যাকচুয়ালি ইমপ্রেশনিস্ট পেইন্টিং এর খুব ব্যক্তিগতভাবে ভক্ত আর কি। খুবই একটা দুর্বল অ্যাটেম্প্ট ফটোগ্রাফিতে ওরকম একটা এফেক্ট প্রডিউস করার জন্য। ডেন্সিটিও সাংঘাতিক। সমস্যাটা হচ্ছে যে ওখানে গ্রাস এত বেশি যে সাইটিংটা আপনার মধ্য ভারতের পার্কগুলির মতো নয়, কিন্তু তা সত্ত্বেও ইদানিং প্রচুর সাইটিং কাজিরাঙ্গাতে বাইরে আছে। কাজিরাঙ্গাতে প্রচুর বিল আছে। এই বিলগুলির যে জলজ উদ্ভিদ, এই জলজ উদ্ভিদ হচ্ছে নিউট্রিয়েন্ট রিচ। তো হাতিরা ওই জলের মধ্যে নেমে ওইটাকে ছিঁড়ে ওর থেকে কাদাটাকে ঝেড়ে তারপরে খায়। হাতিটা এখন যেটা করছে সেটা হচ্ছে জল থেকে ওটাকে ছিঁড়ে বের করার পরে ওতে যে কাদাটা আছে কাদাটাকে ঝাড়ছে। এগুলো সব কাজিরাঙ্গার স্ট্যান্ডার্ডাইজ সাইট। হচ্ছে নদী, তারপরে হচ্ছে মোপাইলি ফরেস্ট, তারপরে হচ্ছে হিল। তো এই যে চারটে টেরেন, চারটে ফিজিক্যাল ফিচার, এই চারটে ফিজিক্যাল ফিচার সিগনিফাইজ কাজিরাঙ্গা। আর the grazing is a very important behavior for the rhino. It grazes from morning up to the night. So গ্রেজিং অ্যাক্টিভিটিটা এখানকার ফিজিক্যাল ফিচারের সঙ্গে দেখানো হয়েছে। এটা অতলুদার এলাকা, এটা বাক্সা। এই জায়গাতেও লালাদার অসংখ্য স্মৃতি, অসংখ্য লেখা এবং এই উত্তরবঙ্গের জনজীবন সম্পর্কে, বন্যপ্রাণী সম্পর্কে সব অসাধারণ মণিমাণিক্য উনি সৃষ্টি করে গেছেন। তো এই ছবিটা খুব সিগনিফিক্যান্ট লেগেছিল আমার। এটাতে যাদব আমার সাথে ছিল। খুব ইন্টারেস্টিং লেগেছিল এই কারণে যে এই মানুষটি একটি ফরেস্ট গার্ড, আর এই যে সামনে যে ফেন্সিংটা, এখানে যে এই হাতিটা শোনের সামনে যে ফেন্সিংটা, এই ফেন্সিংটা ইলেকট্রিফাইড ফেন্সিং,
কিন্তু তখন কারেন্টটা চলছিল না, এবং হাতি ওই পর্যন্ত এসছে, ও দাঁড়িয়ে মানুষটিকে দেখছে, মানুষটিও শান্ত মনে ওকে দেখছে, কেউই কারোর উপস্থিতিতে বিব্রত বা বিরক্ত নয়। এটাই হচ্ছে বিউটি। এবং হাতিরা কিন্তু সেন্স করতে পারে যে আপনার তারে কারেন্ট আছে কি নেই। তো দেখুন এদের মধ্যে কোনো রকম কোনো এজিটেশন, কোনো ভায়োলেন্সের কোনো বিষয় নেই। সুন্দরবনেও লালাদার বেশ কিছু লেখা আছে, গল্প আছে। পারে ঘুম পাওয়ার ও চমকেছে, যেমন হাঁটে মাঘী মাঠের নেবা ধরা শূন্যতাতে, ঠিক তখনই আমার মনের স্বপ্নগুলো ঝাপটে ডানা অস্ফুটে কইতে কইতে নড়ে চড়ে। স্বপ্ন ওড়ে বারে বারে। স্বপ্নে দেখি নীড়ের পাখি আসছে নীড়ে, ভালোবাসার ঠোঁটে করে আসছে ফিরে, পাখি আমার নীড়ের পাখি। স্বপ্নগুলো খুব ভীতু হয়, আমার স্বপ্ন স্বপ্ন সবার। তোমায় নিয়ে ঘুরে বেড়ায় বনে 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 বনে। কাল রাতে স্বপ্ন পেয়ে গিয়েছিলাম কানহার মাঠে, ভোরবেলাকার আবছায়াতে দেখে এলেম আমরা দুজন, পা পা করে হাঁটছে হরিণ, যেমন করে শিশু হাঁটে। তো এই হচ্ছে কানহা, যে ভোরবেলায় জঙ্গলের ভেতরে নালাতে জলের ভেতর থেকে আচ্ছা করে ওষ ওঠে, শীতের ওষ, শীতের ঠান্ডা, শীতের কুয়াশা, এই নিয়ে অনেক জায়গায় লেখা আছে। আমি লালাদার সঙ্গে থাকতে থাকতে শেষ পর্যন্ত আজকে থেকে 25 বছর আগে কানাতে একটা বাড়ি বানিয়ে ফেলেছি। কানানে আশেপাশের ধারে একটা জমি কিনে 1000 টাকা কাঠা, 30 কাঠা জমি কিনে একটা বাড়ি বানিয়েছিলাম, একদম ফরেস্ট বাংলো, ঠিক হিস্ট্রি FRH যেখানে আছে, হিস্ট্রি মানে কৃষ্ণ সারপরি। ব্ল্যাকবাক আগে ছিল, লালাদাদের সময় ছিল, পরবর্তীকালে ব্ল্যাকবাক ওখান থেকে বিলুপ্ত হয়ে যায় এবং এখন আবার রিইন্ট্রোডিউস হয়েছে। তো লালাদা লিখেছেন যে জীবন একটাই জীবন, বাঁচো কৃষ্ণ সার হরিণের মতো, হেসে খেলে ঘুরে বেড়িয়ে উজ্জ্বল আলোর মধ্যে থেকে। তো এটা হচ্ছে কানহার কৃষ্ণ সার হরিণ। There is tiger love. There is something called tiger love. এটা যদিও চুম্বন নয়, কিন্তু এটা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা যারা ভিউয়ার তারা সবাই বলে এটা নাকি বাঘের চুম্বন। এবং এই যে বাঘের প্রণয়, এর প্রণয়ের থেকে ছোট ছোট গাছ, এখানে 4টে আছে, চতুর্থটার মাথাটা দেখতে পাচ্ছেন না, মার পায়ের ফাঁকে রয়েছে। আর এর পেছনে যে হোলটা, ওই হোলটা হচ্ছে আপনার ওদের ডেন। এবং মুখে করে নিয়ে যায়, যখন ট্রান্সপোর্টেশন হয় তখন মুখে করে নিয়ে যায়। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে সাধারণত বাঘিনী যখন বাচ্চাদের ট্রান্সপোর্ট করে তখন ঘাড়ের কাজটা ধরে, এবং এতটা একটা ফিয়ার্স অ্যানিমাল, আপনারা চিন্তা করে দেখুন, মানে বাঘের যে ভয়ঙ্কর রূপ সেটা লালাদার বর্ণনা। এই এতটা একটা ভয়ানক অ্যানিমাল যার মুখে এত সাংঘাতিক দাঁত, ক্যানাইন্স রয়েছে, তারা যখন বাচ্চাদের ধরে তাদের অ্যাবসলিউটলি বাচ্চাদের উপরে কোনো এফেক্ট হয় না, কোনো কষ্ট হয় না, কিন্তু সাধারণত বাচ্চাদের ঘাড়টা ধরে নিয়ে যায়। এখানে কিন্তু এই বাঘিনী বাচ্চাটার গলাটা ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু তাতেও কিন্তু বাচ্চাটার কোনো অসুবিধা হচ্ছে না। এটাই আশ্চর্য ব্যাপার। এটা বারাসিঙ্গা। লালাদার লেখার মধ্যে বারাসিঙ্গা ঘুরে ফিরে এসছে। বারাসিঙ্গা হচ্ছে সোয়াম্প ডিয়ার। এরা যখন মিটিং সিজন হয় তখন এরা মাটি থেকে ঘাসটাকে তুলে শিঙের উপরে নেয়, মাথাটাকে আরো বড় দেখানোর জন্য। যে মেল বারাসিঙ্গা মাথাটাকে যত বড় বড় দেখাতে পারে, ফিমেলের কাছে তার বেশি অ্যাট্রাকশন। এই কারণে এরা এই রাটিং সিজন বলি আমরা, রাটিং সিজনে আমরা দেখি যে এরা সাধারণ মানে সমানই আপনার মাথাটাকে বড় দেখানোর জন্য ঘাস তুলতে থাকে।
তো এইরকম বাঘের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, বিভিন্ন রকম রূপ আমরা কানহাতে দেখতে পাই, অন্যান্য বাঘের জঙ্গলও দেখতে পাই। মানে বিকজ ইটস এ বিগ ক্যাট, ঈশ্বর ওর কপালে ক্যাট লিখে পাঠিয়ে দিয়েছে, তার মানে এটা হচ্ছে তো ক্যাট জন্ম। দিস ইজ দ্য টাইগার্স ব্রেকফাস্ট। सांबर खाচ্ছে কিল প্রায় শেষ। তো এটা তিনটে সিবলিং একসাথে জল খাচ্ছে। ধাওয়াজান্ডি বলে একটি টাইগার ছিল আর কি। তো কানহাতে যেহেতু আমার বাড়ি আছে, সেহেতু ওখানকার পার্কের সমস্ত গাইড ড্রাইভার ইত্যাদি সবার অফিসিয়াল সবার সাথে পরিচিতি আছে। তো যে সময় এই ফ্যামিলিটা ওখানে ছিল, এই যে ওয়াটারফলটা, এটার নাম হচ্ছে বাবাঠেঙ্গার তালাও। বাবাঠেঙ্গার তালাও এতে ওরা জল খেতে আসবে, এবং আমার শুধু ওই ছবিটাই নেওয়ার আছে। তো আমি এখান থেকে কলকাতা থেকে লোকজনের ওখানকার অফিসারদের সাথে কথাবার্তা বলে গেলাম আর কি। তো ভোপালেও যেখানে ওদের হেডকোয়ার্টার্স, তাদের ওখানে কথাবার্তা বললাম। তারা ফিল্ড ডিরেক্টরকে ইনস্ট্রাকশন দিল। তো আমি ওখানে কিছু আমাকে পারমিশন দেওয়ার কথা ছিল, তার পারমিশন গুলো ফিল্ড ডিরেক্টর যাওয়ার পরে আমাকে দিল না। তো আমি ভোপালকে বললাম, তো ভোপাল বললে আমাদের একটা ইন্টারনাল প্রবলেম হয়েছে, তো তুমি এখন ওটাকে ম্যানেজ করো, আমি পরে দেখছি আর কি। তো আমি আপনার 12টা সাফারি, মানে 6 দিন আমি এই পার্কের কোথাও যাইনি। আমি সকালবেলা পার্কে ঢুকতাম, এই জায়গাটায় পৌঁছতে অ্যাবাউট মিনিট 20 মতন টাইম লাগতো। আমি এই তালাওয়ের পাশে গাড়ি লাগিয়ে ঘুমিয়ে পড়তাম। আমি আমার বাড়ি থেকে আমি বালিশ নিয়ে যেতাম, বালিশ পেতে গাড়ির মধ্যে ঘুমতাম ওখানে। এবং প্রচুর সাফারি গাড়ি ঘুরছে, আমাকে কেউ এসে বলছে, স্যার 1 কিলোমিটার আগে টাইগার দেখ রা। তা আমি বললাম না, আমি যাবো। তো এরকম 3-4 দিন হওয়ার পরে ওখানে রটে গেল, वो जो सफेद बंगला का बनर्जी साहब है ना, बहुत अच्छा आदमी है, अरे वो पागल हो गया, वो कहीं जाता नहीं है, वो बाबाठेंगा तालाब में घुसता है, वहीं पर पड़े रहते हैं, जब बाल बंद हुआ निकल के आ गया, फिर वापस चला गया। এরকম করে 12টা সাফারি। 13 নম্বর সাফারিতে যখন কেউ নেই, ওখানে লোকে গিয়ে খাওয়া দাওয়া করবে, তারপরে চা খাবে, তারপরে গল্প করবে, মানে সাফারির মাঝখানে আর কি। সেটাই হচ্ছে সবচেয়ে প্রকৃষ্ট সময় বন্য প্রাণীদের জন্য বেরিয়ে আসার জন্য। তো যখন কেউ নেই, তখন একে একে করে 5টা বাঘ বেরোলো, মা এবং 4টে বাচ্চা। এটা আমি একটা লিমিটেড ফ্রেম দেখাচ্ছি, আমার ফ্রেম আছে যার মধ্যে 5 জন আছে। তো এবং 25 মিনিট আমি একা তাদের উপভোগ করলাম। 25 মিনিট, হ্যাঁ। তো অত তপস্যা করলে তো হবেই আর কি, না? এটা মানে অবল্লা জাপানিজ মার্জড হয়ে যাচ্ছে আর কি, না? তো এখন 25 মিনিট পরে একটা গাড়ি এলো। তো টাইগার को कोई फर्क नहीं पड़ा, মানে কোনো they didn't bother। থার্ড গাড়িটা যখন এলো, তখন ওরা একটু এদিক ওদিক হতে আরম্ভ করলো। তা আমি কিসলি ফরেস্ট রেস্ট হাউসে অনেকবার থেকেছি এবং থেকে চলেছি। তো এই ফরেস্ট রেস্ট হাউসে থাকলে যেটা হয়, সেটা হচ্ছে যদি রাত্রিবেলা এরকম নক্ষত্র খচিত আকাশ আপনি পান, আর আপনি যদি ফটোগ্রাফার হন, তাহলে এই ধরনের সিন আপনি ক্যাপচার করতে পারবেন আর কি। এখানে যেহেতু স্ক্রিনের ডার্কনেসটা ব্ল্যাকটা বেশি আছে, ওই জন্য খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। দূরে মাইকাল পাহাড় দেখা যাচ্ছে এবং উপরে নক্ষত্র খচিত আকাশ। যে বন্যপ্রাণী উনি দেখেছিলেন, তার অ্যাবান্ডেন্স সম্পর্কে উনি বহুবার আমাদের বলেছেন, লেখায় বহু জায়গায় লিখেছেন। ওখানে যে রেঞ্জার, ওকে সেরেনারা লজে উনি ছিলেন, সেরেনিটির মাঝখানে, সেন্ট্রাল সেরেনিটিতে। সেখানে উইল্ডিবিস্টের উইল্ডিবিস্টের ডাক নাম হচ্ছে নু। এই উইল্ডিবিস্টের স্টেক খাইয়েছিল ওখানে রেঞ্জার, কারণ ওখানে উইল্ডিবিস্ট কালিং ওয়াজ অ্যালাউড অ্যাট দ্যাট টাইম। তো সেগুলো উনি লিখেছেন, উনি বড় বড় প্রেটারের কথা লিখেছেন। তো আমি ওনার পদচিহ্ন ফলো করে বহু বছর বাদে সেখানে যাই। কিছু গরম ক্রেটার উপরে সূর্যোদয় হচ্ছে। গরম ক্রেটার হচ্ছে একটা ভলক্যানো ছিল, সেটা কয়েক কোটি বছর আগে পুরো ভলক্যানোটা, পাহাড়টা একসাথে উড়ে যায়। তো সেটা একটা ক্যালডেরা তৈরি হয়। ক্যালডেরা মানে হচ্ছে একটা বাটির মতো, ভেতরটা এরকম ঢোকা এবং দেয়ালগুলো আছে, মাঝখানটা নেই। তো ইটস লাইক দ্য লাস্ট ইডেন। তো গরম ক্রেটার ইজ লাইক দ্যাট। ওতে যে ওয়ালগুলো প্রায় অলমোস্ট 1000-1500 ফিটের মতো উঁচু, এবং মাঝখানে যে জায়গাটা আছে, বেশিরভাগ বন্যপ্রাণী ভেতর থেকে বাইরে যেতে পারে না, বাইরে থেকে বন্যপ্রাণী ভেতরে আসতে পারে।
এবং সেখানে অসাধারণ সব সিংহ, বিরাট বড় বড় টাস্কার এবং লক্ষ লক্ষ পাখি ওই জায়গাতে আছে। মানে ভ্যান্টেজ পয়েন্টস, মানে এই মাউন্ট খুলে আপনি মাটি থেকে 4-5 ফিট উপরে চলে গেলেন, তো আপনার কত দূরে আপনার শিকারের প্রাণী রয়েছে, প্রে অ্যানিমাল রয়েছে, সেটা দেখার জন্য এই ভ্যান্টেজ পয়েন্টগুলো চিতারা বা অন্যান্য অ্যানিমালরা ইউজ করে আর কি। সেই উইল্ডবিস্টের মাইগ্রেশনের থিওরিটা হচ্ছে যে 20 লক্ষ উইল্ডবিস্ট এবং 2 লক্ষ জেব্রা, এই 22 লক্ষ প্রাণী চক্রাকারে ক্লকওয়াইজ ডিরেকশনে 15,000 কিলোমিটার প্রত্যেক বছর পাড়ি দেয়। কেন পাড়ি দেয়? নতুন ঘাসের জন্য। নতুন ঘাস কোথায় হয়? সেই নতুন ঘাস হয় যেখানে বৃষ্টি পড়ে। তো সায়েন্টিস্টরা বলেন এরা নাকি 50+ কিলোমিটার দূর থেকে বৃষ্টির গন্ধ পায়। বৃষ্টি মানে কি? বৃষ্টি মানে জল, জল মানে নতুন প্রাণ, নতুন প্রাণ মানে নতুন ঘাস, নতুন ঘাস মানে নতুন খাবার। এখন যারা প্রেডেটর, মানে যারা উইল্ডবিস্ট খায় বা জেব্রাকে খায়, তারাও জানে যে এই যে বৃষ্টি পড়ে নতুন ঘাস গড়ে যাচ্ছে, এটা খেতে আনকিউলেটস তৃণভোজী অ্যানিমাল আসবে এবং তখন আমরা আমাদের খাবার পাবো। এই সাইকেলটা প্রত্যেক বছর 15,000 কিলোমিটার সার্কুলারলি কেনিয়া থেকে টানজানিয়া, টানজানিয়া থেকে আবার কেনিয়া, এটা ঘুরে। এই সে মাইগ্রেশন একটা স্লো শাটারে নেওয়া হয়েছে টু প্রডিউস আ পেইন্টিং এফেক্ট। এদের কি নিউ বলে? হ্যাঁ, নিউটা হচ্ছে পুরনো না, নিউটা হচ্ছে পুরনো, এটা ভালো। না দেখুন মেঘের ভেতর থেকে যে বৃষ্টিটা পড়ছে ওটা দেখা যাচ্ছে ছবির পেছন দিকে। এবং এই মাইগ্রেশন রাতেও হয়, মাইগ্রেশন চলতে থাকে। সাধারণ টুরিস্ট সাধারণত শুধু দিনের বেলা দেখতে পায়, কিন্তু মাইগ্রেশন রাতেও চলতে থাকে। এবং আপনারা চিন্তা করুন, এত লক্ষ লক্ষ প্রাণী মারা যাচ্ছে, বাচ্চাদের নিয়ে মেয়েরা যাচ্ছে, তাদের নিজেদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, সবাই ডাকছে, একটা সাংঘাতিক, মানে একটা আমি এটা বিবরণের ভাষা নেই আমার কাছে। It's a flow of life which goes on. সেটার নাম গ্রুমেতি। সেই গ্রুমেতি নদীতেও কিন্তু এই একই জিনিস হয়, এটা বহু লোক জানে না। মারাতে মাইগ্রেশন দেখার জন্য মাসাই মারাতে প্রত্যেক বছর হাজার হাজার লক্ষ লক্ষ টুরিস্ট যাচ্ছে এবং সেখানে হোটেলে জায়গা পাচ্ছে না, গাড়ি ঠিক মতো পাচ্ছে না, সমস্যা রয়েছে। লোকে জানে না যে গ্রুমেতি নদীতেও এই একই ধরনের মাইগ্রেশন হয় বছরের একটু অন্য সময়, ওয়েস্টার্ন করিডোরে, সেরেঙ্গেটিতে, এবং সেখানে প্রায় লোক থাকেই। তার মানে এই যে চক্রাকারে এই যে ঘুরছে, এই যে মাইগ্রেশনের এই যে 22 লক্ষ প্রাণী, একে দুটো নদী পেরোতে হচ্ছে। গ্রুমেতিটা একবার পেরোয় লোকে, আর মারাটা ওরা বিভিন্ন সময় ক্রস করতে থাকে। যেদিকে ঘাস বাড়ে ওখানে মাসাই মারা থেকে 3 মাস থেকে 4 মাস থাকে ওরা, তখন ঘাস যেদিকে বেশি হয় সেরকম ক্রস করে ওরা। আমি একা নির্ভয়। তো এই যে এত লক্ষ প্রাণী, তার মধ্যেও কিন্তু একাকিত্ব আছে। শরতের আকাশ, বৃষ্টির পরে, আর the line is on the tree with a rainbow. মানুষ চিতাবাঘ মাটিতে দেখে, ফটোগ্রাফাররা চিতাবাঘ গাছের উপরে দেখে। খুব বেশি যদি লাকি হন তাহলে আপনি 2টো লেপার্ড গাছে দেখতে পারেন, কিন্তু 3টে লেপার্ড গাছে আর কেউ দেখেনি। এই ছবিটা তোলার আমি বলবো আমাদের হাতে অনেক সুন্দর দেখতে, অনেক গ্রেসফুল। ওই হাতিটাই বুড়ো হয়ে গেছে। আমাদের হাতে নামে আমাদের পালামুড়তে, আমার মারবারের ওখানে কারোর নাম ছিল হ্যান্ডসাম, কারোর নাম ছিল সুন্দরী, এত সুন্দর সুন্দর দেখতে ছিল জঙ্গলি হাতি।
এইটা 2024 সালের ছবি। এই যে হাতি, এই হাতির নাম হচ্ছে ক্রেগ। এই ক্রেগ হচ্ছে কেনিয়ার বিগেস্ট টাস্কার এন্ড ওয়ান অফ দ্য বিগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো আমি এই হাতিটি, শুধু এই হাতিটির ছবিটা তোলা ছিল আমার, এবং এর খুব কাছে আপনি যেতে পারেন। এ এতটাই কনফিডেন্ট এবং এতটাই গ্রেসফুল যে মানুষ 4-5 ফুটের মধ্যে গেলেও মানুষের কোনো ক্ষতি করে না। তাহলে আমি হাতিটাকে কি করে কিরকম দেখতাম? So this is the representation of the ant's view of the elephant. বলবো? মাসিমা বললে বলতেই হবে আর কি। মাসিমা, এটা আপনার একটা ক্যামেরা আছে, নর্মাল ক্যামেরা, সেটাকে আপনার রিমোটে ট্রিগার করা যায় হাত থেকে। এতটাই লাইট ওয়েট, ওটাকে মনোপড, ট্রাইপড যেমন হয় না, ওটাকে মনোপড এক্সটেন্ড করা যায়। আমার একটা মনোপড আছে, ওটা প্রায় 6-7 ফুটের এক্সটেন্ড হয়। ওর সাথে ওই ক্যামেরাটাকে ফিট করলে, তারপরে আপনার হাতের রিমোটটাকে ট্রিগার করলে, তখন ম্যাডামের কাছে যদি হাতিটা থাকে আর কি, দিস ইজ দ্য ওনলি এলিফ্যান্ট ইন দ্য ওয়ার্ল্ড হু উইল অ্যালাউ ইউ টু ডু দ্যাট। কারণ অন্য যে কোনো হাতির এই ডিস্টেন্সে গেলে ইউ উইল গেট কিলড আর কি। তো এই ডিস্টেন্সে গিয়ে আপনি যদি মনোপডটাকে এক্সটেন্ড করে দেন, তাহলে একদম নিচ থেকে উপরে শটটা আসে আর কি। ওটা দিয়ে ট্রিগার করেছি। কিন্তু ওইটা করার জন্য ওই মনোপড, ওই ক্যামেরা এবং ওই ট্রিগারটা আমি শুধুমাত্র ওর জন্য কিনে নিয়ে গেছিলাম। এবং ওই হাতিটাই লাগবে, ওই হাতিটাই লাগবে। ওখানে একটি মাসাই আছে, এটা ন্যাশনাল পার্কের মধ্যে থাকে, এই হাতিটা থাকে না। ন্যাশনাল পার্কের বাইরে কিলিমাঞ্জারোর পাদদেশে মাসাই গ্রামগুলির মধ্যে ঘুরে বেড়ায় আর কি। গ্রামের মাঝখানে মাঝখানে তো জঙ্গল। ওখানে একটি মাসাই আছে, সেই মাসাইটির কাজ হচ্ছে ও 365 দিন সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু এই হাতিটার পেছনে করে। এবারে আমার মতো বিভিন্ন পাগল ফটোগ্রাফার যারা ওকে চেনে, তারা ওকে বলে যে আমি অমুক দিন আসছি, বা আমি অমুক 5 দিন আসছি, এই 5 দিন ভাই তুই আমাকে এই হাতিটা দেখিয়ে দিস। তো হাতিটাও সেই মাসাই গেছে। হ্যাঁ, নির্ঘাত চেনে, কোনো সন্দেহ নেই। আর হাতি সাংঘাতিক ইন্টেলিজেন্ট অ্যানিমাল, আমাদের বুঝিয়েছে। এবং নরনারীর যে প্রেম এবং প্রকৃতির যে প্রেম, এই দুটো লাগাতার লেখাতে একাকার। তো এটা হচ্ছে সিংহী যে সিংহের প্রতি প্রেম নিবেদন করছে তার ছবি। এবং কেনিয়ার যেখানে লাল দাদাকে গিয়েছিলেন জেলে, সেই জায়গাটিতে উনি যেতে পারেননি। কিন্তু আমি খুঁজতে খুঁজতে, কালো চিতা খুঁজতে খুঁজতে, কেনিয়াতে যেখানে কালো চিতা আছে সেখানে গিয়ে উপস্থিত হই। এবং 9 দিন 9 রাত্রি নন স্টপ আপনার এই কালো চিতার ছবি তুলি। তো আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন সকালবেলা যে রাইডটা সেটা শেষ হয়ে গেছে, টুরিস্টরা অলরেডি বেরিয়ে গেছে। আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন দেখছি বাঁদিকে একটা খোলা এরিয়া। এই খোলা এরিয়াতে এই যে হস্তিনী, এ ছটফট ছটফট করছে, মানে দাঁড়িয়ে আছে কিন্তু গায়ে প্রচন্ড কাদা টাদা ছেটাচ্ছে। তো আমরা তখন কেউ কিচ্ছু বুঝিনি। আমার সঙ্গে গানম্যান রয়েছে, ড্রাইভার রয়েছে, আমার নিজের ড্রাইভার রয়েছে, কিন্তু আমরা কেউ বুঝিনি। তো বাট it was showing some movements which is not usual. Discomfort. হ্যাঁ, discomfort, pain আর কি। নেক্সট, এই যে নিজের গায়ে যে কাদাটাকে ছেটাচ্ছে আর কি, মানে খুব একটু ভায়োলেন্ট ছিল আর একদম কাছে ছিল আর কি। তো আমরা খানিকক্ষণ দেখার পরে আমরা আবার একটু এগিয়ে গেলাম। এগিয়ে যাও, নেক্সট। এগিয়ে যাওয়ার পরে, তখন এটা দেখিনি আমরা, এগিয়ে যাওয়ার পরে প্রায় 200-300 মিটার আগে যাওয়ার পরে আমরা দেখলাম যে এই যে হার্টটা অন্তর্গত এই হাতিনি, এই হস্তিনি, সেই হার্টটার একটা মেজরিটি অনেকটা এগিয়ে গেছে। আমরা নিচে দেখতে পাচ্ছি একটা স্লোপ বেয়ে বিলের ধারে নেমে গেছে হার্টটা। এবারে হঠাৎ আমি দেখলাম যে হার্টটা দাঁড়িয়ে গেল এবং ঘুরে গেল। এখন হাতির হার্ট, আপনারা যারা অরণ্যে গেছেন আর কি, তারা আপনারা জানবেন যে হাতির হার্ট যখন একটা ডিরেকশনে যায় তখন গোটা হার্টটা দাঁড়িয়ে পেছন দিকে ঘুরে যাওয়াটা এক্সট্রিমলি আনইউজুয়াল। কারণ সাধারণত ওরা আগে ঠিক করে নেয়, হাতি তো অত্যন্ত ইন্টেলিজেন্ট অ্যানিমাল, আগে ঠিক করে নেয় যে কোথায় যাবে, এবং ওদের একটা লিডার থাকে গ্রুপের, সেই লিডারের নির্দেশিত পথ অনুযায়ী পুরো গ্রুপটা যায়।
তো ওই হাতির ঘুরে যাওয়া দেখে আমি আমার ড্রাইভারকে বললাম, দাঁড়াও, এখানে কিছু হচ্ছে একটা। তখন ওরা প্রায় 1/2 কিলোমিটার আগে চলে গেল, মানে আমি তো রাস্তায় 200-300 মিটার গেছি, কিন্তু ওরা এরকম ডায়াগোনালি আরো অনেকটা দূরে চলে গেছে। তো তখন আমি বললাম, একবার ব্যাক করে ওই জায়গাটা চলো তো যেখানে ছিলাম আমরা। ওখানে যখন ব্যাক করে আমরা গ্র্যাজুয়ালি এলাম, তখন এই হার্টটা আবার ফিরে এই হাতিমির কাছাকাছি আসতে লাগলো এবং বেশ কয়েকটি এসে খানিকটা দূরে দাঁড়ালো। এরকম করতে করতে এই হস্তিনী জলের ধারে গিয়ে পড়ে গেল। তখন আমরা কিছু বুঝতে পারিনি, মানে ইট ইজ সো আনইউজুয়াল যে আমার সঙ্গে একটা কাজিরাঙ্গার ফরেস্ট গার্ড রয়েছে, যার মধ্য 40 বয়স, সে 20 বছর চাকরি করছে, এবং সেম উইথ দ্য ড্রাইভার, এরাও কিছু বুঝতে পারছে না। একটা ছোট বাচ্চা, যেটা আমরা প্রবাবলি ওর হার্ডের অন্য কেউ হবে, সে একটুখানি এগিয়ে এলো। নেক্সট। এইবারে এই হস্তিনী পাশ ফিরে যে মাটিতে পড়েছিল আরো জলের ধারে গেল এবং উঠলো। নেক্সট। এইবারে সে জলের মধ্যে চলে গেল। জলের মধ্যে চলে যাওয়ার পরে, মানে বিফোর উই কুড ইভেন ইমাজিন হোয়াটস হ্যাপেনিং, দিস বেবি কেম আউট। এর মাঝখানে আরো শট আছে, আমি একটু স্কিপ করে গেছি আর কি, আগেরটা। সো দিস বেবি কেম আউট, এন্ড তখন আমরা বুঝলাম, তখন তো আমরা তো সবাই মানে অ্যাবসলিউটলি অ্যাস্টাউন্ডেড, এবং তখন আমরা বুঝলাম যে জলের ধারেও গেছে, কারণ যেহেতু ওখানে মাটিটা একদম নরম, ফলে ওর বডি থেকে যখন বাচ্চাটা পড়বে, হার্ড গ্রাউন্ডে না পড়ে যাতে সফট গ্রাউন্ডে পড়ে, সেই কারণে ও জলের ধারে গেছে আর কি। এবার আপনারা দেখুন এই ছবিটাতে এমবেলিক্যাল কর্ডটা পেছন দুটো পায়ের মাঝখানে দেখা যাচ্ছে আর কি। তো এই যে বাচ্চাটা পড়লো, সেই বাচ্চাটাকে পড়ার সঙ্গে সঙ্গে, যাতে বাচ্চাটা কাদায় স্লিপ করে জলের মধ্যে চলে গেলে তো সাফোকেটেড হয়ে যাবে, তো সঙ্গে সঙ্গে পেছনের পা দিয়ে বাচ্চাটাকে ঠেলতে লাগলো, সামনের পাটা দিয়ে ঠেলছে। নেক্সট। So there was a battle of stopping the calf from falling into the water. এটা বেশ খানিকক্ষণ ধরে চললো। এরপরে প্রথম যে ছবিটা আমি দেখিয়েছিলাম, একটু ব্যাকে যাও খুশি, আরেকটু, ব্যাস। এরপরে ও বাচ্চাটাকে ডাঙার উপরে তুললো। ডাঙার উপরে তোলার পরে বাচ্চাটা তখন মানে চোখটা খুলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, একদম সবেমাত্র জন্মেছে তো। এবার ও বাচ্চাটার গায়ে আপনার ম্যাসাজ করতে লাগলো, আর ওর গায়ে কিছু কিছু বডি পার্টস ইত্যাদি লেগে টেকে আছে, সেগুলোকে ক্লিন করে ম্যাসাজ করতে লাগলো। কোশিক, আপনি এই পরে আগের ছবিটা ফিরে যাবেন। হ্যাঁ, নেক্সট। এইটাতে দেখুন, ও বাচ্চাটাকে ডাঙার উপরে ঠেলে তুলে ফেলেছে এবং ও বাচ্চাটাকে ম্যাসাজ করছে। হ্যাঁ, পরিষ্কার করছে এবং ওর গাটাকে ম্যাসাজ করছে, যাতে করে ওর ব্লাড সার্কুলেশন হয় এবং ওর মাসল গুলো রেসপন্সিভ হয় আর কি। নিঃশ্বাসটাও শুরু হবে। হ্যাঁ, তো এই জিনিসটা চলছে এখন। নেক্সট। এর আরো আধ ঘন্টা পরে, এর আগে ও অন্য কোনো হাতিকে কাছে আসতে দিচ্ছে, ফাইনালি ও একটা ধাই মাকে কাছে আসতে দিল, এবং ও দুজনে মিলে তখন বাচ্চাটাকে আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে বাচ্চাটাকে দাঁড় করানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু বাচ্চাটা একবার করে উঠছে, আবার পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার পড়ে, কারণ পায়ে জোর আসেনি। এইভাবে দুজনে দেখুন দুদিক থেকে সুর দিয়ে ওরা বাচ্চাটাকে উপরে তোলার চেষ্টা করছে। এইটাও চললো প্রায় আধ ঘন্টা প্রসেস। তো পুরো জিনিসটা তখন প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে গেছে। নেক্সট। এই যে বাচ্চা উঠছে আবার পড়ে যাচ্ছে, যখন পড়ে যাচ্ছে যেদিকে পড়ছে সেদিক থেকে এলিফ্যান্ট সাপোর্ট দিচ্ছে। নেক্সট। এরকম প্রায় 1.5-2 ঘন্টা চলার পরে ফাইনালি সে আপনার একটু ববল করলো আর কি, একটু নড়বড়ে, ঠিক আমাদের বাচ্চারা যেমন প্রথম হাঁটতে শিখতে যেরকম হয়, হাঁটি পা করে সে অল্প অল্প করে চেষ্টা করতে লাগলো হাঁটার জন্য। এবারে সব সময় আগে ছবিটা যেমন সব সময় আপনি দেখুন ওর পেছনে এখনো কিন্তু একটা সঙ্গী সাপোর্ট, ও যদি কোলাপস যাতে না করে যায়, সেটা ওকে জেন্টলি প্রড করা হচ্ছে, তাতে ওকে সাহস এবং সাপোর্ট দুটোই দেওয়া হচ্ছে। নেক্সট। এবং হি ইজ হেভিলি গার্ডেড, বিকজ এই হচ্ছে সময় যে সময় প্রেডেটর অ্যাটাক, ওখানে অনেক টাইগারের অ্যাটাকের জন্য এটা সবচেয়ে সহজ,
কারণ যদি বাই চান্স টাইগার অ্যাটাক করে দেয় তাহলে হাতির রেসপন্সে খানিকটা পালিয়ে যাবে, তখন বাচ্চাটাকে ধরে নেবে, এরকম প্রায়শই হয়ে থাকে। তো সে কারণে ও হেভিলি গার্ডেড এবং ফাইনালি ওকে দাঁড় করানো গেছে। নেক্সট, এরকম প্রায় 2 ঘন্টা হওয়ার পরে এই আমার সামনে সদ্যজাত বাচ্চা নিজের পায়ে শক্তি সঞ্চয় করে আস্তে 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 তার বাকি হার্ডের সঙ্গে জঙ্গলের অভ্যন্তরে মিলিয়ে গেল, আর হার্ড লাইফ শুরু হলো। চিত্ররূপ আমাদের চোখের সামনে মূর্ত হয়ে উঠলো। রাজস্বী, তোমাকে ধন্যবাদ দেবো না, তুমি এরপর স্মৃতিচারণ করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রধান মুখ্য বনপালক শ্রী অতনু রাহা। ফোন করলাম, ফোন করার মানে ফোন করার সঙ্গে সঙ্গে উনি ধরলেন, ধরে আমাকে বললেন কে কে অতনু রাহা বলছেন। আমি সারপ্রাইজ, উনি জানলেন কি করে যে অতনু রাহা বলবে, কারণ তখন ও বলে দিয়েছে জহর যে মিস্টার রাহা আপনাকে ফোন করবেন। আর সে কি দরাজ গলা, কি অসম্ভব ভালোবাসা মাখা গলা। আমি গলা শুনেই তো ওনার মানে বিরাট ভক্ত হয়ে গেলাম। তো আমি বললাম যে লালাদাই বললাম, লালাদা আমি একটু আপনার সঙ্গে দেখা করতে চাই। আই ওয়েন্ট টু হিজ অফিস, ওখানে গেলাম, গিয়ে ওনাকে বললাম যে আপনাকে আমরা আমাদের ওয়াইল্ড লাইফ অ্যাডভাইসারি বোর্ড যেটা আছে তার মেম্বার করতে চাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে হি শুড বি ইমিডিয়েটলি ইন্ডাক্টেড ইন দ্য ওয়াইল্ড লাইফ অ্যাডভাইসারি বোর্ড। সেই ওনার সঙ্গে আলাপ, তারপরে তো বেশ কয়েক বছর মানে মৃত্যুর শেষ দিন পর্যন্ত ওনার সঙ্গে আমার যোগাযোগ ছিল। অন্তরঙ্গে উন্মোচনে বুদ্ধদেব একটি ব্যক্তিগত যাপন কথা, ঋণ শিকার। এরপর আমরা শুনলাম লেখকের অত্যন্ত স্নেহভাজন ছায়াসঙ্গী, আমাদের অন্যতম প্রধান বৌদ্ধ ডক্টর কৌশিক লাহিড়ীর ব্যক্তিগত স্মৃতিচারণা। দেখলাম ডক্টর লাহিড়ীকে লেখা লেখকের প্রথম চিঠি। আমি দাদাকে পেছন থেকে বারবার বলতাম এই সিঁড়ি নিয়ে একটা গল্প লিখুন। এই এস এন গুহ, শচীন্দ্রনাথ গুহর বাবা, এ কে বাসু ওদের একজন কি বলে ওনাকে, একজন অশোক কুমার বাসু মানে আরেকজন পার্টনার। বিডি গুহ, বুদ্ধদেব গুহ, বিশ্বজিৎ গুহ এবং ইন্দ্রজিৎ গুহ। ঘরে ঢুকলাম, ঘরে ঢোকার পরে ঠিক এই চেহারাটা। ভদ্রলোকের বয়স তখন 86 সাল। আমার কলেজে তখন আমার ভাই ভাস্কর চলে এসেছে এবং নভেম্বর মাসে এই ভদ্রলোক জামার 2টো বোতাম খোলা, সেখান দিয়ে বুকের চুল দেখা যাচ্ছে, হাফ শার্ট পরে আছেন। নভেম্বর মাসে ভাবুন। আমাদের কাছে এসো কৌশিক, বসো। আমি কি করে বুঝলেন আমি কৌশিক না কৌস্তব? আমার সঙ্গে কৌস্তব ছিল না, স্বাভাবিক ব্যাপার। সামনে যে ছেলেটি হাসতে হাসতে ঢুকছে সেই কৌশিক হবে। আমাকে 2টো বই দিয়েছিলেন, নগ্ন নির্জন এবং না যাই। তারিখটা দেখুন, 28/11/86, প্রথম দেখা। তারপরে বহু চিঠি। কৌশিকদার কথায় রিজুদা বললেই আমাদের মনে এই ছবিটা ভেসে ওঠে, কিন্তু লালাদা বলেছেন হতেই পারে না, রিজুর এত চওড়া গাল নয়। তাহলে কি এই ছবিটা রিজুদার? কৌশিকদা আমাদের জানালেন এটা 19 বছর বয়সী বুদ্ধদেব গুহর ছবি। কি অসাধারণ! দেখলাম 2 বনের রাজা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং বুদ্ধদেব গুহকে একটা ফ্রেমে। এরপর কৌশিকদার ঝুলি থেকে বেরোলো আরও কিছু চমক। 1968 এবং 70 সালে তোলা লেখকের কিছু দুষ্প্রাপ্য ছবি। পাশাপাশি দেখতে পেলাম সদ্য বিবাহিত বুদ্ধদেব গুহ এবং ঋতু গুহর কিছু ছবি। ডান দিকের ছবিটায় দেখুন, জঙ্গলের মধ্যে পাশে ঋতু গুহ আর পায়ের কাছে একটি মৃত সম্বর। এই হচ্ছেন বুদ্ধদেব গুহ। 1970-এ ফুলবনি ওড়িশা থেকে 1994-এ মধ্যপ্রদেশ আচানক মার। এরপর কৌশিকদার স্মৃতির ঝাঁপি থেকে বেরিয়ে এলো আরও নানান মণিমুক্ত। আর আমরা ঘুরে বেড়ালাম আচানক মার থেকে ম্যাকলাক্সকিগঞ্জের টপিং হাউস, কেড় বনবাংলো থেকে নৈহার হয়ে গুলমোহর ছুঁয়ে মারুমারের বনবাংলোর পাশে থাকা কুশমি গাছবাড়ির বারান্দায়।
দূরে কোথায়, দূরে দূরে আমার মন বেড়ায় গো, ঘুরে ঘুরে দূরে কোথায়, দূরে দূরে। আমরা মহুয়াডারের পথে যাচ্ছি। মহুয়াডারের পথে রাস্তাটা এরকম, এবং এই ছবিটা আমাদের খুব প্রিয়। জঙ্গলের গন্ধ পাওয়া যায় এই ছবিটা থেকে। এই সেই কেচকি বনবাংলো। কেচকি বনবাংলোতে উনি কখনো আমাদের বলেননি, কিন্তু আমি একটা জায়গায় জানতে পারি, এটা এই লেখাটা হচ্ছে সৌমেন্দু রায়ের। বুদ্ধদেব গুহ সাজেস্ট করেছিলেন পালামৌয়ের নাম। সেখানে মানিকদা ছিপাদহ কেচকি নির্বাচন করেন, এবং এই লোকেশনটা কিন্তু বুদ্ধদেব গুহ জানান। আপনাদের এটা জেনে রাখা ভালো। অরণ্যের দিনরাত্রি সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি, তার লোকেশন সেটা সাজেস্ট করেন বুদ্ধদেব গুহ, এবং সেটা আমাদের জানাচ্ছেন সৌমেন্দু রায়। 5ই ফেব্রুয়ারি 2020 বিশেষ দিন। রাজা আবার এসেছেন বইমেলায়, এবং তাকিয়ে দেখুন তাকে নিয়ে কি উন্মাদনা, অসম্ভব উন্মাদনা। যারা বইমেলায় বুদ্ধদেব গুহকে দেখেছেন তাদের কাছে আমার বলার কিছু নেই, কিন্তু যারা দেখেননি তাদের কাছে এটা বোঝানো মুশকিল যে একটা সইয়ের জন্য, এই সইয়ের জন্য কিভাবে উপচে পড়তো তার উপর ভিড়। সাহিত্যিক হিমাদ্রি কিশোর অনেক ছোট বয়সে, কিন্তু কি সস্নেহে তার সঙ্গে গল্প করা, এবং আমাকে পাশে বসিয়ে ছবি তুললেন। কৌশিক ছবি তোলো, জানো কে? সাহিত্যিক প্রফুল্ল রায়। পূর্ববর্তী পড়নি? আরে অনেক বড় সাহিত্যিক। প্রফুল্ল রায়ের সঙ্গে ছবি তুললেন সেই 5ই ফেব্রুয়ারি 2020-তে। এইরকম ভাবে ভিড় উপচে পড়ছে ওপরে, এবং সামনে কোনো সুন্দর মুখ দেখলেই দাদার মুখের চেহারাও কিন্তু বদলে যেত। মুখের রেখাগুলো দেখুন। এই ছবিটা দুই বন্ধুর, এবং ছবি তোলার আগে প্রতিযোগিতা কে বেশি সুন্দর দেখতে, কার সঙ্গে বেশি মেয়েরা কথা বলতে আসছে। এবং ভেবে দেখুন দুজনেই তখন 80-র কোঠায়, ভাবা যায় না। 94-এর শরৎকাল। আমরা রাঁচি ছুঁয়ে ম্যাকলাসকেগঞ্জ, বেতলা হয়ে মারুমারে। আলিপুর চিড়িয়াখানার তৎকালীন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অকাল প্রয়াত এবং দাদার অতি প্রিয় সুশান্ত ভট্টাচার্য, কাস্টমস কর্তা ও সুলেখক বামাপ্রসাদ মুখোপাধ্যায়, আমি। বেতলার নাইহারের কিশোর চৌধুরী আর কাম্পি চৌধুরী আছেন সাথে। ওদের মারুমারের চমৎকার কটেজ ছিল একটি, গুলমোহর। আমরা 3 মূর্তি মারুমারের পুরনো বড় বাংলায় উঠেছি বুদ্ধদেব গুহর সঙ্গে। তখনও কুসমি নামের অতি বিখ্যাত হয়ে ওঠা সেই গাছবাড়িটি সম্পূর্ণ হয় না। এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের 3 জনের সকলেরই জীবনে। ভোরবেলা জিপ নিয়ে কিশোরদা বৌদি এসে হাজির। আমাদের নিয়ে সুগাবাঁধ যাবে। এই সুগাবাঁধ হচ্ছে ঘুমোচ্ছিল। এই সুগাবাঁধ হচ্ছে পাখির ঠোঁটে ঠোঁটে হাওয়া একটি বাঁধ। পাথরকে ওই জায়গাটা টেরাইনটা অদ্ভুত, একটু এবড়ো খেবড়ো, এবং ওই জায়গাটা আবিষ্কার করা কিন্তু এই দম্পতি। তার আগে যেতে যেত না ওখানে। দাদা তখন শুয়ে, দোষটা আমারই। দাদা যাচ্ছি এই খবরটুকু দিয়েই আমরা উদ্ধার হয়েছিলাম। ফিরে এসে দেখি উনি নেই। চৌকিদার কিছু বলতে পারলো না, শুধু বললো জঙ্গলের দিকে গেছেন, সব বনাশ করেছে। লেপার তো বটেই, ভালুকের উপদ্রব কম নয় এই অঞ্চলে, আর ওনার তো খালি হাত। সুশান্তদা উদ্ভ্রান্তের মতো গাড়ি নিয়ে খুঁজতে বেরিয়ে গেল। সুশান্তদাকে যারা দেখেছেন তারা জানবেন যে চোখগুলো গোল গোল হয়ে যেত টেনশনে, মাথা চুলগুলো খাড়া খাড়া হয়ে যেত, কি করবে জানে না সেই মুহূর্তে। আমরা তো ভয়ে চিন্তায় হাত পা আমাদের ঠান্ডা। বেশ কিছুক্ষণ পর খালি গাড়ি ফেরত এলো। দাদাকে পাওয়া গেছে, তবে অভিমানের রাগে গাড়িতে ওঠেননি, হেঁটেই ফিরছেন। এগিয়ে গেলাম। গাড়ু থেকে আরবো মোড় হয়ে রাস্তাটা একটা বাঁক নিয়ে উঁচু হয়ে উঠে আসছে এই অঞ্চলে। দূর থেকে দেখলাম, এটা আমি শেষ দিন পর্যন্ত বোধহয় চোখ বুঝলে দেখতে পাবো, সুশান্তদার সাথে
নীল ট্রাউজার, গোলাপি স্ট্রাইপ শার্ট, মাথায় মেটে টুপি পরে হেঁটে আসছেন রাজস্বী সরকার। এই রাজস্বী না, ওই রাজস্বী। সে কি অসামান্য রীতি। এই রীতি কথাটার মানে কি সেটাও আমরা জানতাম না। রোদ এসে পড়েছে রাস্তায়, মুখ ধুয়ে দেখবার মতো দৃশ্য। ওরা যতই কাছে আসছিলেন নির্জন বনপথের, ততই ওর শঙ্খধ্বনির মতো গলা স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছিল। আমার চিরদিন মনে হয়েছে বুদ্ধদেব কথা বললে একটা শঙ্খধ্বনি শোনা যেত। এই তো তোমাদের চরিত্র, তোমাদের দোষ দিই কেন? সারা পৃথিবীটাই নেই। যারা বুদ্ধদেব গুহর বাচন ভঙ্গির সঙ্গে পরিচিত তারা কল্পনা করে নিতে পারেন, আমি বলতে পারবো না। ওরা এসে ডাকলো, আর ইউ জাস্ট জাম্প ইনটু দ্য জিপ। আমি বললাম, কখনো যাইনি, কখনো সুগামা যাবো, তা তোমরা কি বলবো বলো? কেউ ভালোবাসো না, সব লিখে আমি নিয়ে এলাম তোমাদের। আর আমাকে, ডোন্ট গেট মি রং, আই এম নট পজেসিভ। কি আশ্চর্য! উইদাউট নোটিস জাস্ট ইনফর্ম মি দ্যাট ইউ আর গোয়িং অ্যান্ড ওয়েল। যাই হোক, এই যাই হোক কথাটা খুব বিখ্যাত ছিল। মানে সবকিছু বলে দেবে, শেষে বলতে যাই হোক। বাঘের মতো মুখটা লাল টকটক করছে, কথা বলা যাচ্ছিল না, ভীষণ আঘাত পেয়েছেন। বাংলার চত্বরে চেয়ার পেতে বসে রোদে পিঠ দিয়ে চা খাওয়া হলো। আমার যে কোনো অবস্থাতেই খুব স্থির থাকতাম, আমি খুব গায়ে মাখাইনি, তার কারণ আমি জানি যে দাদা রাগটা একটু পরে থেমে যাবে। ঘর থেকে কোজাগর এনে পড়লাম কয়েক কথা, চুপ করে শুনলেন। শুনতে শুনতেই মেঘ কেটে গেল। শোনো, দুপুরে সুশান্ত খিচুড়ি রাঁধবে। সুশান্তদার চোখের জল মেশা সেই খিচুড়ির স্বাদ আজও জিভে লেগে আছে। সুশান্তদার খিচুড়ি রান্নার করার অবস্থা ছিল না, রান্না করছিল আমাদের যে ওই যার বউকে বাগে নিয়ে গেছিল, ওই রান্না করছিল। সুশান্তদার যতবার রান্না করতে এদিকে আসছে ততবার তোমাকে এখানে আসতে বলে, তুমি রান্না করছো খিচুড়িটা, তুমি ব্যাপারটা কি? ব্যাপারটা কি? আমরা এখানে না খেয়ে বসে তুমি খিচুড়িও রাখতে না, আমাকে না বলে চলে যেতে, কিন্তু দুপুরে খিচুড়িও খেতে দেবে না। এই যে বলাটা, এবং প্রত্যেকটা বলার মধ্যে ফোন ব্যাখ্যা করে আমাদের দিকে তাকে হাসি। সুশান্তদাকে র্যাগিং করছে, মানে কলেজে ফার্স্ট ইয়ার ছেলেকে র্যাগ করার মতো। এরপরে দাদা মারুমার কাছে বেশ কয়েকবার, কিন্তু সুগামাত কখনো যাননি, কোনোদিন যাননি। তার দিন দুই আগে বেতার নেইখানে দাদার সঙ্গে যেখানে গেছি সব খরচ উনি করেছে, টাকা পয়সা হিসেব নিকেশের দায়িত্বটা আমার হাতে পড়তো। আমি অঙ্কে কাছে অপগণ্ড, আমার কাছে হিসেব মানেই নিকেশ। তা বেতলা একটু রাতের দিকে আমি আর সুশান্তদা হিসেব করছি, এটা দোতলায়, নাইখানের দোতলায় কোনার ঘরটায়, দাদা পাশে ঘরে, দরজায় টোকা। কল্পনা করুন সিনটা, রাত 12:30 বাজে। দরজা তুলে তাই দেখি করিডোরে দাঁড়িয়ে শুধু পাজামা পরা, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত এক বিশাল পুরুষ। এখানে এই করতে নিয়ে এসছি, কিসের বুঝবি রাত্রে? কাল সব টাকা আমাকে ফেরত দিয়ে দেবে, শুয়ে পড়ো একটু আলোকে নিয়ে। ফুলের আমরা তো সাথে সাথে ওদিকে ইয়ে ছিল খাটের ওপরে, বামাদা খাট থেকে ডাইভ দিয়ে খাটে তলে চলে গেল। একটু পরে ঘর থেকে শুনতে পেলাম গমগমে গলায় গাইছেন, বন্ধু রহ রহ সাথে। এইভাবে কৌশিকদা আমাদের হাত ধরে তাঁর স্মৃতির সারণী বেয়ে নিয়ে গেলেন অনেক পিছনে, শোনালেন আমাদের না জানা অনেক কাহিনী। তবু আমি স্বপ্ন দেখি রূপের রাজা গণের গণিন, মুঠোর মাঝে মুক্ত মলিন, সব পাখিদের মুগ্ধ করা মন্ত্র নিয়ে আসবো ফিরে, বারে বারে আসবো ফিরে, অবহেলার হেলাফেলার শোধ নেব ঠিক হিসেব করে। আর এই লেখাটা দাদার ভীষণ প্রিয় শঙ্খঘোষের লাইন, চুপ করো, শব্দহীন হও, এত বেশি কথা বলো কেন, চুপ করো, শব্দহীন হও, শস্প মূলে ঘিরে রাখো আদরের সম্পূর্ণ মর্মর, লেখো আয়ু, লেখো আয়ু, ভেঙে পড়ে ঝাউ, বালে উত্থান ওরে ঝড়, তোমার চোখের নিচে আমার চোখের চরাচর জেগে ওঠে, স্রোতের ভেতরে ঘূর্ণি, ঘূর্ণির ভেতর স্তব্ধ আয়ু, লেখো আয়ু, লেখো আয়ু, চুপ করো, শব্দহীন হও। কৌশিকদা হলেন এমন একজন মানুষ যার সম্পর্কে লেখক স্বয়ং বলেছেন, তুমি আমার মনের অনেকগুলো জানলার মধ্যে একটি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জানলা, তাই তোমার ওপর বেশি দাবি করি। ভক্তের মুখে ভগবানের কথা শুনতে শুনতে শেষ হলো আজকের অধিবেশনের প্রথম পর্ব। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরুর আগে মধ্যাহ্ন ভোজনের বিরতি। ডাইনিং হলের টেবিলে টেবিলে জমে উঠল আড্ডা। এটাই তো সবচেয়ে উপযুক্ত সময় একে অপরের সঙ্গে
ভালো করে পরিচিত হবার। তাই গল্প আর খাওয়া দাওয়ায় জমে উঠল মধ্যাহ্নভোজন পর্ব। মধ্যাহ্নভোজনের পর অমর্ত্য লনে শুরু হলো আমাদের বৈকালিক আড্ডা। এখানেও গানে, গল্পে, স্মৃতিচারণে প্রত্যেকে শ্রদ্ধাঞ্জলি জানালেন তাদের প্রিয় লেখককে। ডক্টর ভাস্কর মুখার্জি শোনালেন লেখকের অত্যন্ত প্রিয় গান, একটি পুরাতনী টপ্পা। তুমি যার আশার আশে থাকো, তার আশার আশা নাই, আশা নাই, আশা নাই, তার তরে নিশি জাগরাই, কার তরে নিশি জাগো, ওগো কার তরে নিশি জাগো, ওগো কার কার তরে কার তরে নিশি জাগো। আমাদের প্রিয় পাপড়িদি শোনালেন লেখকের সঙ্গে তার প্রথম পরিচয় হওয়ার গল্প, সঙ্গে কিছু মজাদার ঘটনা। আমার সবচেয়ে ফেভারিট বই হচ্ছে আরণ্যক, তারপরে কোয়েলের কাছে মানে জঙ্গল। তো এই দুটো বই নিয়ে সব কিছু। তো ঠিক আছে, বুদ্ধদেব গুহ এসেছেন শুনেছি। সেদিনকে আমরা ওই মারোমারে সব জায়গায় হেঁটে হেঁটে, তখন তো অত পপুলার ওটা টুরিস্টদের জন্য হয়নি, মারোমার একেবারেই হয়নি। তো হেঁটে হেঁটে সব জায়গায় যেতাম যেতাম। সেদিনকে আমরা গেছিলাম আমার মারোমারে, সবাই তো জানেন, হুলুক পাহাড়ের উপরে আমাদের একটা ফিয়াট 64 না 65-এর ফিয়াট ছিল। তো সেটা নিয়ে আমরা দুজন চলে গেছি। তারপরে ফিরছি যখন আমরা বেতলায় নৈহারে আসবো আর কি, তো তখন জানলাম যে কের বাংলোতে বুদ্ধদেব গুহ এসেছেন আর কি। আমি চলো গিয়ে আলাপ করে আসি, দেখা করে আসি। তো গেলাম, গিয়ে আলাপটা যে মানে হলো এরকম। তখন আরেকজন রমেনদা সবাই জানে নিশ্চয়ই, ডালটনগঞ্জের বুদ্ধদেবদার সব বইতে আছে, রমেনদা, বাবলুদা, এরা সব, হ্যাঁ। তো আমরা ওদের সাথে খুবই পরিচয় ছিল। তো ওনারাও সবাই রয়েছেন, ওরাই সব ব্যবস্থা করতেন ওখানে গেলে পরে। তো তখন রমেনদা এসে বলছেন যে এখানেই থাকেন, মারোমারে থাকেন এনারা, কিশোর চৌধুরী এবং ওনার স্ত্রী, এরকম এসে দেখা করতে। তখন বলে গেছি দেখা করতে। তখন বললেন যে তোমরা, আচ্ছা, ও আমার কাছে একটা খবর এসেছে, একটা ফিয়াট গাড়িতে করে একটা কোনো ফরেনার কেউ হুলুক পাহাড়ে উঠেছে। তা আমি ভাবলাম মূলত তো কোনো রাস্তা কিছু ছিল না, এখনও আছে কিনা জানি না। তো আমি ভাবলাম এখানে কোন ফরেনার এরকম গেছে, ওরা তো বুঝতে পারেনি, টুপি পড়া ছিল আর ওই ইয়েতে। তো কে গেছে, কি ও তোমরাই গেছিলে আজকে হুলুক পাহাড়ে? তো এরকম খুব ইনফর্মাল গল্প হলো। তারপরে আমাকে জিজ্ঞেস করলেন মাধুকরী পড়েছো? মাধুকরী আমার এখন বললে সবাই তোমরা আমাকে চাঁদা করে মারবে, আমার মাধুকরী একটু ভালো লেগেছিল। তো আমার আবার একটু কনজারভেটিভ, হ্যাঁ তুমি আমার দলে আছো, আচ্ছা যাই হোক, তাহলে একজন আছে আমার বাচ্চাদের, ও এতজন আছে মাধুকরী। আচ্ছা, তো আমি সাহস করে বলেই ফেললাম, আমি বললাম যে আমার মাধুকরী কিরকম লেগেছে তোমার মাধুকরী পড়ে? আমার শেষ করে মনে হচ্ছিল এত সময় নষ্ট কেন করলাম। আমি ওই ফার্স্ট আলাপ আমার ওনার সাথে, যখন সবাই জিজ্ঞেস করছে, একটুও রাগ করলেন না, খুব স্পোর্টিংলি নিলেন। ঠিক আছে, তারপরে সেদিন অনেকক্ষণ গল্প হলো, খেয়ে যেতে বললেন আমাদের, আমরা খেলাম অনেকক্ষণ ইনফর্মাল গল্প টল্প হলো তো চলে গেলাম, ফিরে এলাম আমরা বিদ্যালয়ে। সেটাই আমার ফার্স্ট আলাপ ওনার সাথে। তারপরে তো একবার ওরা যখন, এটা কোন ইয়ার আমার ভুলে গেছি আমি, কোন সালে এটা ওর সাথে আলাপটা হয়েছিল। তারপরে কৌশিক আর বামা আর সুশান্ত, ওরা তিনজনে বুদ্ধদেবদার সাথে গেছেন। যে গল্পটা বললো যে সুগাবান্ধে যাননি বলে উনি রাগ করেছিলেন, তারপরে উনি বারবার করে ওদেরকে, অতটুকু ছেলে ছবি দেখলে সবাই বারবার বলছেন, হ্যাঁ যেই বৌদি বললো অমনি আমাকে ফেলে চলে যাওয়া হয়। সেটা আমি বলবো না, ওটা ওনার স্ট্যান্ডার্ড, ওর সামনে সুন্দরীটা থাকবে। আর আমি এত রেগে গেছি, আমি বললাম এইটুকু বাচ্চা ছিল, তুমি বৌদি বলো না, তুমি সুন্দরীটা অ্যাড করে তুমি আমাকে কেন এতটা ইয়ে করছো বলে আমি ভীষণ ঝগড়া লাগিয়ে দিয়েছি ওনার সাথে। তো ততক্ষণে বেশ ভালো করে আলাপ টালাপ হয়ে গেছে।
গল্পটা হচ্ছে এটাই। তারপরে তো সব ভালোবাসা হলো, খাওয়া দাওয়া সবটাও হলো সব ঠিক আছে। যেদিন উনি বেতলাতে এসে থাকলেন, বেতলা থেকে যেদিন উনি ফিরে যাবেন, মানে এত ছেলে মানুষ মনটা, এটা বলার জন্য এই গল্পটা বলছি। যখন উনি ফিরে যাবেন, গাড়িতে ওঠার আগে ফর্সা এক মোটকা একটা বুড়ি বার করে পুরো ইয়েটাকে তুলে দিয়ে বললেন, দেখো তুমি আমার সাথে এরকম ঝগড়া করেছো, তোমাকে আমি বলিনি, দেখো লাল হয়ে রয়েছে, একটা কি পোকা কামড়েছে, মারো মারে। এটা তো তোমাকে বলিনি আমি, তুমি আমার সঙ্গে ঝগড়া করেছো, তো ওই একটা লাল, ওই রকম একটা ফর্সা গায়ের মধ্যে একটা লাল ইয়ে, মানে উনি এতটাই ছেলে মানুষ এটা বলার জন্যে। তো এত আমার মজা লেগেছিল পুরো ব্যাপারটা। রাজস্বীদা যে শুধুমাত্র স্বনামধন্য ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার তা নয়, উনি যে একজন সুগায়ক তার পরিচয় পাওয়া গেল এই পুরাতনী গানে। পাছে লোকে আসে শুনে আমি লাজে প্রকাশ করি যে যাতনা যতনে প্রথম মিলনাবধি আমি যেন কত অপরাধী, প্রথম মিলনাবধি আমি যেন কত অপরাধী, নিরবধি সহি নিরবধি সহি প্রাণপণে, তবু তো সে নাহি, তো সে তবু তো সে নাহি, তো সে আমার বিনা দোষে করে যে যাতনা যতনে। সেই বিরাট চাট্টান, ও ঘোড়ায় করে যাচ্ছে, ওর প্রেম, প্রকৃতি, সেই নালার ভেতর দিয়ে শেয়ালগুলো হেঁটে হেঁটে যাচ্ছে, তার শুকনো পাতার মারিয়ে মারিয়ে সেই শব্দ শুনতে পেতাম। তো বুদ্ধদেব গুহকে চিনতাম না। বুদ্ধদেব গুহকে চিনলাম আমি দেশে যখন চিনলাম, তার কিছুদিন আগে কৌশিক তখন ছোট, কৌশিকের একটা অপারেশন হলো অ্যাপেন্ডিক্স, তখন প্রথম ওকে আমি বড়দের বই পড়তে দিলাম, সেটা হচ্ছে দেশ। বুদ্ধদেব গুহকে নিয়ে স্মৃতিচারণ করলেন ডক্টর কৌশিক লাহিড়ীর মা, আমাদের প্রিয় সুছন্দাদি। এইভাবেই বৌদ্ধজনেরা গানে গল্পে চিত্রে গল্পে পুরো একটা দিন কাটালেন তাদের প্রিয় লেখককে নিয়ে। একদম অন্তিম লগ্নে আমরা দেখে এলাম পাপড়িদির এখনকার নৈহার, দু কামরার একটি ছোট্ট আস্তানা। কি অসম্ভব শিল্প, রুচি আর পরিপাট্যের ছোঁয়া তার প্রতিটি কোণায়, দেখে সত্যিই মন ভরে গেল। আগামীতে বৌদ্ধজনেরা হয়তো এমনই কোনো সুন্দর দিন কাটাবেন অরণ্যের মধ্যে কোনো বন বাংলোর বারান্দায় অরণ্যচারী লেখককে সঙ্গী করে। মনে এমন আশা নিয়ে প্রত্যেকে বাড়ির পথ ধরলাম। সন্ধ্যা নামল অমর্ত্যতে।